জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। হিয়া চাইলেই তার শাশুড়িকে জড়িয়ে ধরে টুপ করে দু গালে দুটো চুমু দিয়ে বিভ্রান্ত করে দিতে পারে, কিন্তু যদি ইনিও ছেলের মতো বলে বসেন যে এইসব করে তুমি আমাকে হাত করতে পারবে না, তাই আজ আর সে সেটা করলো না। মুচকি একটা হাসি দিয়ে সে বেরিয়ে এলো, কিন্তু একদিন করবে, তারপর সাই মেরে দৌড় দিবে। শাশুড়িটার চেহারা দেখার মতো হবে। ইস, ভাবতেই মজা লাগছে। হিয়া ব্যাগ নিয়ে গাড়িতে এসে বসলো। গাড়ি করে কলেজে যাওয়ার ব্যাপারটা একটু অস্বস্তিকর। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার মধ্যেও একটা ভালো লাগা আছে। আজ শুভ্রের ক্লাস সকাল সকাল, হাতে কিছু প্রেজেন্টেশনও রয়েছে। শুভ্র বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ভিতরে তাকাতেই হিয়াকে দেখলো। গায়ের পোশাক দেখেই শুভ্রের বুঝতে বাকি রইল না হিয়া কলেজে যাচ্ছে। আচ্ছা, বাবা তাহলে মেয়েটাকে কলেজে ভর্তি করিয়েছে। শুভ্র হাতে থাকা প্রেজেন্টেশনের কাগজগুলো গাড়িতে রেখে দরজা লাগিয়ে দিয়ে ড্রাইভারকে বলল, 9টার আগে গাড়ি নিয়ে মেডিকেলের সামনে থাকবে, 9টায় আমার ক্লাস। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, আপনি যাবেন না? গাড়িতে ওঠেন। না, আমি বাস নিয়ে যাব, তোমাকে যা বলেছি সেটা করো। বলেই পকেটে হাত গুজে শুভ্র হাঁটা শুরু করলো। পুরো সময় হিয়া একটা কথাও বলল না। লোকটা তাকে এতই অপছন্দ করে যে বাসে করে ভার্সিটিতে যাবে, তবুও হিয়ার সাথে এক গাড়িতে যাবে না। লোকটা বড্ড জেদি। এত জেদ কিসের ওনার? সারা রাস্তা হিয়া গাড়ির জানালা দিয়ে পুরো শহরটা দেখতে দেখতে গেল। এই শহরটা তার চেনা, খুব চেনা। গাড়ি এসে থামলো হিয়ার কলেজের সামনে। হিয়া ব্যাগটা নিয়ে নামার আগে তার পাশে থাকা প্রেজেন্টেশনের ফাইলটার দিকে তাকালো। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নামলো। ব্যাগের ফিতেটা ঠিক করতে করতে সামনে তাকিয়ে দেখলো প্রভা দাঁড়িয়ে আছে। হিয়া একটু অবাক হলো, আবার একটু ভয়ও লাগছে তার। আজকেও কি তাকে কথা শোনাবে? কলেজের প্রথম দিনটা মাঠে করে দিচ্ছে এরা। হিয়া মলিন চেহারা এগিয়ে এলো। প্রভার মুখে আজ অস্থিরতা নেই। সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, ভাবটা এমন যেন হিয়ার জন্যই অপেক্ষা করছিল। সত্যিই তাই, প্রভা হিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রভা ভেবেছিল গাড়ি থেকে হয়তো শুভ্রও নামবে। দুজনের তো একসাথেই আসার কথা, কিন্তু কই, শুভ্র তো নামছে না। তার মানে সে হিয়ার সাথে আসেনি। হিয়া এগিয়ে আসতেই প্রভা হাসি মুখে তাকিয়ে বলল, তোমাকে কিছু বলার ছিল। হিয়ার বুকের ভিতরটা ধুক ধুক করছে। আবার কি বলতে চায়? উফ, অস্বস্তি লাগছে অনেক। হিয়া চোখ পিটপিট করে একবার প্রভার দিকে তাকালো, তারপর চেহারার বিবরণ হয়ে গেছে। প্রভা নিচু স্বরে বলল, আসলে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। সবটা জেনেও যে কেন এমন করলাম আমি জানি না। আই এম রিয়েলি সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। হিয়া চোখ তুলে অবাক হয়ে তাকালো। মেয়েটা তাকে সরি বলছে? ঘটনা কি হলো? হিয়ার বিস্ময়ের সীমা রইল না। প্রভা আরো বলল, আজ তোমার প্রথম ক্লাস না হিয়া? দাঁড়াও, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। বলেই হাতের ইশারায় কাকে জানি ডাকলেন। কলেজ ড্রেসে একটা মেয়ে ছুটে এলো। প্রভা মেয়েটিকে দেখিয়ে দিয়ে বলল, ও আমার বোন দেবা। প্রথম দিনেই একটা ফ্রেন্ড খুঁজে দিলাম, এবার নিশ্চয়ই আমাকে ক্ষমা করা যায়। হিয়া মুগ্ধ হয়ে প্রভার দিকে তাকিয়ে আছে। সত্যি কি অসাধারণ এই মেয়েটি! অনায়াসে নিজের থেকে ছোট্ট একটা মেয়ের কাছে ক্ষমা চাইছে। বন মানুষটার কপাল দেখি ভালো। হিয়ার আর কোনো ভয় নেই। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে প্রভার দিকে তাকিয়ে হাসলো। প্রভাও কিছুটা অবাক হলো। সেদিন এত কিছু শুনেও মেয়েটি চুপ ছিল, আর আজও মেয়েটির কোনো রাগ প্রকাশ করেনি, অবনীলায় হাসছে। প্রভার ভেবেই খারাপ লাগছে, এই মিষ্টি একটা মেয়ে আজ এমন কঠিন একটা বাস্তবতার শিকার। প্রভা নিজের বনের দিকে তাকিয়ে বলল, তোর মাথায় দোষ্ট বুদ্ধি, উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে ওকে বিরক্ত করবি না, বুঝেছিস? দিবা বোনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। তারপর এগিয়ে এসে হিয়ার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চলো তো, আমার বোনের জ্ঞান শুনতে গেলে আজ আমাদের আর ক্লাস করা লাগবে না। হিয়া প্রথম দিনের অভিজ্ঞতা ভালোই ছিল বলা যায়। দেবার সঙ্গ তার বেশ পছন্দ হয়েছে। মেয়েটা অনেক কথা বলে, কিন্তু হিয়ার শুনতে খারাপ লাগে না। একটা খালি সমস্যা, এই কলেজে ছেলে মেয়ে একসাথে। কিছু ছেলে মেয়েদের অদ্ভুত আচরণ চোখেও পড়ে তার। কলেজে সবার ঘন্টা বাজতেই সবাই বই খাতা গোছাতে লাগলো। ব্যাগটা কাঁধে নিতেই হিয়ার মনে পড়লো শুভ্রের কথা। লোকটা কি ফেরার সময়ও বাসে করে ফিরবে? ভাবতে ভাবতে রুম থেকে বের হলো সে। গাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো। এই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে গাড়ি করেই ফিরবে না। এই শহরটা তার কাছে নতুন নয়, সে একা একাই যেতে পারবে।
শুধু এই ড্রাইভার আঙ্কেলটাকে ম্যানেজ করতে হবে। হিয়া অনেকক্ষণ হলো ড্রাইভার আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিনি কিছুতেই মানছেন না। শেষে হিয়া রেগে বলল, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু এখনই টায়ার ফুটো করে হাওয়া বের করে দেব। আপনাকে না লইয়া গেলে বড় সাহেব আমাকে বকবে। ওনার সেই এক কথা। উফ, বললাম তো আপনার বড় সাহেবকে আমি ম্যানেজ করে নিব। আপনি এখন চলে যাবেন কিনা বলুন, না হলে সবগুলো টায়ার পাঞ্চার করে দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। ভেবে দেখুন তখন আপনার বড় সাহেবকে কিভাবে সামাল দেবেন। হিয়ার এমন কথায় এবার সত্যি লোকটা ভয় পেল। অবশেষে লোকটাকে চলে যাওয়ার জন্য সে রাজি করাতে পারল, যদিও মুখটা শুকনো হয়ে গিয়েছিল লোকটার। হিয়া কলেজের সামনে দাঁড়িয়ে আছে, কিভাবে ফিরবে সে জানে না। হেঁটে হেঁটে ফিরবে নাকি বাস নেবে ভাবতে গিয়ে ডান দিকে তাকাতেই দেখলো দিবা এগিয়ে আসছে। তুমি গাড়ি করে গেলে না কেন? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো দিবা। হিয়া কি বলবে ভেবে পেল না, কারণ বলার জন্য তার কাছে কোনো উত্তর নেই। দিবা মুচকি এসে বলল, তোমার সাথে শুভ্র ভাইয়ের বিয়ে হয়েছে তাই না? দিবার এমন প্রশ্নে হিয়া ভীষণভাবে চমকালো, কারণ বিয়ের কথাটা গোপন থাকার কথা ছিল। হিয়া এখন চুপ করে আছে। হিয়াকে চুপ করে থাকতে দেখে দিবা বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি কাউকে বলবো না। তোমাকে একটা কথা বলি, শুভ্র ভাইয়ের সাথে তোমার বিয়েতে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয় সেটা হয়েছি আমি। অবাক হচ্ছ তাই না? আমি কিন্তু জানি আমার বোন শুভ্র ভাইয়াকে ভালোবাসে, কিন্তু সত্যি কথা কি জানো, শুভ্র ভাইয়া আবুকে ভালোবাসে না। প্রথমে অবাক হলেও শেষের কথা শুনে হিয়ার ভ্রু কুঁচকে গেল। শেষের কথাটা বিশ্বাসযোগ্য হলো না তার কাছে। প্রশ্ন করলো হিয়া। তোমার এমন মনে হলো কেন? দিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বাঁকা হাসি দিয়ে বলল, আমি ছোট হতে পারি, তবে কে কাকে ভালোবাসে ততটুকু বোঝার জ্ঞান আমার রয়েছে। সমস্যাটা কোথায় জানো? আমার বোনের। সে জ্ঞান তার হয়নি। সে ভালোবাসায় অন্ধ চশমা পরে ঘুরছে আর নিজেকে প্রতিনিয়ত বোঝাচ্ছে যে শুভ্র ভাইয়া তাকে ভালোবাসে। আমি চাই আমার বোনের সে ভুল ধারণাটা ভাঙুক। হিয়া কেমন একটা গোলক ধাঁধায় পড়ে গেল। এই দিবা সবকিছু জটলা পাকিয়ে দিয়েছে। হিয়া কিছুক্ষণ চুপ করে ভাবলো, কিন্তু তার মাথায় কিছুই ঢুকলো না। দূর, ওই বন মানুষ যাকে ইচ্ছা তাকে ভালোবাসুক, এতে তার কি? সে কেন এত ভাবছে? হুশ হুশ বলেই জোরে মাথা দুবার ঝাঁকি দিল হিয়া। মাথাটা আরেকটু হলেই ব্লাস্ট হয়ে যেত তার। হিয়া চোখ ঘুলে দিবাকে বলল, এগুলো আমাকে বললে কেন? আমি এগুলো জেনে কি করব? বুঝেছি, তোমার অনেক ট্রেনিং প্রয়োজন। চিন্তা করো না, আমি আছি, এক্সপার্ট, বুঝেছো? বলেই গেল গেল করে হেসে উঠল দিবা। হিয়া বোকা বনে রইল। দিবার একটা কথা যদি তার মাথায় ঢুকতো, মনে হচ্ছে মাথার উপর দিয়ে যেন বড় সড়ো একটা সাইক্লোন বয়ে গেল তার। হিয়া মাথায় হাত চালাতে চালাতে বলল, ধুর, এসব বাদ দাও। আমি বাস কোথায় পাবো বলো তো? সোজা হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে সামনে একটা বাস স্টপ দেখবে, ওইখান থেকে একটা বাসে উঠে পড়লেই হবে। আমার বাসা উল্টো দিকে না হলে আমি তোমাকে নিয়ে আসতাম। দিবার কথা মতন সামনের বাস স্টপে এসে হিয়া দাঁড়িয়ে পড়ল। জীবনে ফার্স্ট টাইম সে একা একা বাসে উঠবে। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য। কিছুক্ষণের মধ্যে একটা বাস এসে থামতেই লোকজন একদম হুমড়ি খেয়ে পড়ল। হিয়া পা বাড়িয়ে এগিয়ে গেল, কিন্তু সাহস পেল না। এত রিস্ক নিয়ে বাসে উঠতে হয় তার জানা ছিল না। বাসে ওঠার প্রথম সিঁড়িটাও এত উঁচু, একবার হাত জুটলেই শেষ। প্রথম বাসটা সে মিস করলো। বাস স্টপে আর মাত্র 5-6 জন রয়ে গেছে। এর মধ্যে কালো হুডি মাথায় একটা ছেলে বেঞ্চে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। বাকি সবাই আগের বাসে ওঠার চেষ্টা করলেও এই ছেলেটি করেনি। হিয়া পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেই আরেকটি বাস এসে থামলো, তবে বেশিক্ষণ দাঁড়ালো না। মুহূর্তেই বাসটা ছেড়ে দিল। হিয়া অনেক সাহস নিয়ে এগিয়ে গিয়েছিল উঠবে বলে, এবারও পারল না। বাস স্ট্যান্ড বলতে গেলে খালি, শুধু হিয়া আর হুডি পরা ছেলেটা ছাড়া আর কেউই নেই। হিয়া রীতিমতো কান্না পাচ্ছে। পরের বাসটাও হয়তো তাকে ফেলে চলে যাবে। কি করবে এবার সে? মানুষজন কমে যাওয়ায় তার ভয় বাড়ছে। অনেকক্ষণ হলো হিয়া দাঁড়িয়ে আছে, আর কোনো বাস আসার নাম নেই। হঠাৎ দূর থেকে একটা বাসকে আসতে দেখা গেল। হিয়া ব্যাগের ফিতা দুটি শক্ত করে ধরল, এই বাসে তাকে উঠতেই হবে। বাসটা এগিয়ে আসতেই হুডি পরা ছেলেটা এসে হিয়ার পাশে দাঁড়ালো। হিয়া একবার ছেলেটার দিকে তাকালো, কেমন এলিয়েনের মতো লাগছে দেখতে। হুডির টুপিটা একদম মুখের সামনে এনে রেখেছে, চেহারাটাও দেখা যাচ্ছে না। বাসটার সামনে এসে দাঁড়াতেই ছেলেটা হেঁটে গিয়ে বাসে উঠে দাঁড়ালো।
হিয়া উঠতে যাবে, হঠাৎ কিছুর সাথে উষ্টা খেয়ে পড়ে গেল। পায়ে ব্যথা পেয়েছে বটে, কিন্তু হিয়া উঠে দাঁড়ালো। ব্যথা নিয়েও সে বাসে ওঠার চেষ্টা করতেই সামনে থেকে হুডি পরা ছেলেটা হাত বাড়িয়ে দিল। অচেনা এই ছেলের হাত ধরতে সে মুহূর্তে হিয়া একটু সংকোচ করল না। ছেলেটা হিয়াকে টেনে বাসে তুলতেই বাসের দরজাটা লাগিয়ে দিল। হিয়া বাসের দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। পায়ে ভীষণ যন্ত্রণা করছে তার, কিন্তু সে বাসটা ধরতে পেরেছে ভেবেই কান্না পেল তার। বাচ্চাদের মতন একটু কেঁদেও ফেললো সে। তারপর সামনে তাকাতেই দেখলো হুডি পরা ছেলেটা দরজার দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ছেলেটা এক হাত দিয়ে মাথার হুডিটা পেছনে ফেলে কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার সামনে এভাবে কেঁদেছে বলে হিয়ার লজ্জা লাগছে। হিয়া চোখ নামিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ছেলেটা নিচের ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো। হিয়া হকচকিয়ে তাকালো। ছেলেটা নাম জিজ্ঞেস করছে কেন? কি মতলবের? হিয়া সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। নাম জানতে চাচ্ছেন কেন? থ্যাংক ইউ তো তুমি বললে না, অ্যাটলিস্ট নিজের নামটা তো বলো। থ্যাংক ইউ না হয় আমি পরেই নিয়ে নেব। বলেই ছেলেটা হালকা রহস্যময়ী হাসি হাসলো। ছেলেটার হাসি দেখে হিয়ার কেমন যেন লাগলো। হিয়া নিজের নাম বলতে চাইছে না। কে না কে, আবার এত ভাব নিয়ে নাম জানতে চাইছে। চুপ করে থাকাই ভালো। হিয়াকে চুপ থাকতে দেখে ছেলেটা বলল। চুপ থেকে লাভ নেই, নাম বলো, নয়তো এখনই বাস থেকে ফেলে দেব। হিয়া রীতিমতো চমকে থাকালো। আয় হায়, এই ছেলে কি পাগল নাকি? চলন্ত বাস থেকে ফেলে দিবে বলছে। হিয়ার রাগ হলো ভীষণ। কি আশ্চর্য, সে চুপ থাকে বলে সবাই তাকে এভাবে আতঙ্কের মধ্যে রাখবে? ওই বোন মানুষটাও একই কাজ করে। হিয়া প্রায় রেগে বলল। দিন, ফেলে দিন। পড়লে আমি একা পড়বো না, আপনাকে নিয়েই পড়বো। বাসের বাকি মানুষগুলো অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। রাগের মাথায় কথাগুলো জোরেই বলে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন ঠিক বুঝতে পারেছে। পাশে বাস হেল্পার বলে উঠল। মনে হয় প্রথম প্রথম ঝগড়া। বলেই ফিক করে হেসে উঠল সে। লোকটার কথা শুনে হিয়ার সামনের এলিয়ানটাও হেসে ফেললো। হিয়া ব্রু গুজকে তাকিয়ে রইল। প্রথম প্রথম ঝগড়া আবার কি? হিয়ার কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছে। বারবার শুভ্রের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে তার। সব হয়েছে ওই লোকটার জন্য। লোকটাকে হাতের কাছে পেলে হয়। বাসটা নেক্সট স্টপে এসে দাঁড়াতেই ছেলেটা নেমে গেল। আর যাওয়ার আগে হিয়ার দিকে তাকিয়ে বলল। আবার দেখা হচ্ছে কিন্তু। আবার দেখা হচ্ছে মানে কি? কাল থেকে সে আবার বাসে করে যাবে? না, দরকারে প্রয়োজনে হেঁটে হেঁটে যাবে। শুভ্র মেডিকেলের সামনে দাঁড়িয়ে দেখে। মনে মনে খুশি হলো, কারণ এই অফিস টাইমে বাসে করে যেতে হলে অনেক ঝামেলা পোহাতে হতো। গাড়ির দরজা খুলে পেছনে বসতে বসতেই বলল। এসেছো, ভালো করেছো, এবার চলো। ফিরতে ফিরতে শুভ্রের মাথায় মেয়েটির কথা এলো। এত তাড়াতাড়ি মেয়েটা বাসায় পৌঁছে গেছে, ভেরি স্ট্যান্স। ড্রাইভারকে জিজ্ঞেস করতে গিয়েও করলো না সে। বাসায় গেলেই দেখা যাবে। শুভ্র নিজের ঘরে এলো। বাড়িটা কেমন শান্ত হয়ে আছে, আগে যেমনটা থাকতো। হঠাৎ এমন শান্তিময় পরিবেশের কারণ? শুভ্র রুম থেকে বেরিয়ে একবার এদিক ওদিক তাকালো। ডান দিকে হিয়ার ঘর, ওদিকে তাকাতেই দেখলো ঘরটা খালি। আচ্ছা, বাদরটি ফেরেনি তাহলে। তাই তো বলি, এত নিঝুম লাগছে কেন? এসেই তো উৎপাত শুরু করবে। শুভ্র তাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। হিয়া বাড়িতে ফিরেই প্রথমে রবিউল সাহেবকে খুঁজলো। করিডোরে চা হাতে চিন্তিত মুখে তিনি দাঁড়িয়ে আছেন। হিয়াকে এগিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন। এত দেরি হলো কেন তোর? হিয়া রবিউল সাহেবকে খুঁজছেন দুটি কথা বলবেন বলে। প্রথমটি হলো সে আর গাড়ি করে কলেজে যাবে না। দ্বিতীয়টি হলো আজ থেকে সে আর ডাইনিং টেবিলে খাবে না। কিভাবে বলবে হিয়া বুঝতে উঠতে পারছে না। রবিউল সাহেবের দিকে তাকিয়ে হিয়া হালকা হাসলো। তারপর অনেক সাহস করে কথাগুলো বলতেই রবিউল সাহেব গম্ভীর মুখে তাকিয়ে রইলেন। তারপর ভারী গলায় বললেন। দুটোর একটাতেও আমার অনুমতি নেই। হিয়া পড়েছে মহাবিপদে। যে করেই হোক রবিউল সাহেবকে তার রাজি করাতেই হবে, না হলে সবসময় হিয়াকে একটা অস্বস্তির মধ্যেই থাকতে হয়, যেটা সে চায় না। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, কালো রঙের শার্ট আর ট্রাউজার পরে। সামনে তাদের একটা মেডিকেল ক্যাম্পিং আছে। পাহাড়ি এলাকায় মানুষদের জন্য সে ক্যাম্পিংয়ে বিনামূল্যে সেবা প্রদান করবে তারা। সেটা নিয়েই শুভ্র ভীষণ স্ট্রেসে আছে। তার মতে কোনো প্ল্যান সাকসেসফুল হতে হলে অবশ্যই সেটা ভালোভাবে অর্গানাইজড করতে হবে। কিন্তু এই ক্যাম্পিংয়ের অবস্থা নাজেহাল। কয়েকদিন পর ক্যাম্প, আর এখন এমন খাপছাড়া ব্যাপার। শুভ্র কাউচে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। হঠাৎ নূপুরের অস্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো। ধীরে ধীরে সে আওয়াজ আরও স্পষ্ট হতে লাগলো। খুব কাছাকাছি কেউ নূপুর পায়ে হেঁটে আসছে। শব্দটা একদম কাছে আসতেই শুভ্র চোখ খুলে তাকালো। সামনে তাকাতেই দেখলো হিয়াকে।
ব্যাগ কাঁধে সে নিজের রুমের দিকে যাচ্ছে। শুভ্র কিছুক্ষণের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ভ্রু কুঁচকে ডান পাশের দেওয়ালের ঘড়িটার দিকে তাকালো। মেয়েটা এত দেরিতে বাড়ি ফিরেছে কেন? কোনো কলেজে আবার এতক্ষণ ক্লাস হয়? আর এই মেয়ের নুপুরের আওয়াজ ভেবেই শুভ্র দু আঙুলে কপাল ডলতে লাগলো। বিরক্তি নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আচ্ছা, এই জন্য এতক্ষণ বাড়িটা নিঝুম লাগছিল। হিয়া ব্যাগটা টেবিলে রেখেই বিছানায় গায়ে এলিয়ে দিল। অবশেষে এই লম্বা দিনটা শেষ হলো। কালকে থেকে নো চিন্তা ডু ফুর্তি। অনেক কষ্টে রবিউল সাহেবকে সে রাজি করিয়েছে। বাপ রে, একদিনে কি কি ঘটলো! প্রথমে প্রভা, তারপর ড্রাইভারকে তাড়ানো, বাসে ওঠার যুদ্ধ, তারপর মঙ্গল গ্রহের সেই এলিয়েন, শেষমেশ রবিউল সাহেবকে রাজি করালো। কালকে থেকে আর কোনো ঝামেলায় পড়বে না সে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ভাবতে ভাবতেই উঠে বসলো। তার পাটাও অসহ্য ব্যথা করছে। হিয়া পা থেকে মোজা চোরা খুলে বিছানায় রাখলো, তারপর তোয়ালে আর জামা নিয়ে শাওয়ারে গেল। আর সে অনেকক্ষণ আরাম করে গোসল করবে। শুভ্র অনেকক্ষণ ভেবে একটা প্ল্যান বের করলো, কিন্তু ক্যাম্প ইনস্ট্রাক্টরের সাথে তার কথা বলা প্রয়োজন। নাম্বার কি তার কাছে আছে? শুভ্র বিছানার উপর থেকে ফোনটা নিয়ে চেক করলো, কিন্তু না, তার কাছে নাম্বার নেই। কার কাছে নাম্বার থাকতে পারে? প্রভা, হ্যাঁ থাকতেই পারে। ওর কাছে থাকবে না এমন কোনো জিনিস আছে? শুভ্র প্রভাকে কল করতেই দিবা কল রিসিভ করলো। শুভ্র কিছু বলার আগেই দিবা বলল, শুভ্র ভাইয়া, হিয়াকে একটু ফোনটা দিবেন, কথা বলবো। ওর নাম্বারটা দিতে ভুলে গেছি, ফোনটা একটু দিন না। হোয়াট? কাকে দিব? যে মেয়েটিকে নিয়ে শুভ্রের এত সমস্যা, তার নামটাই শুভ্রের জানা নেই। দিবা কিছু বলার আগেই প্রভা এসে দিবার হাত থেকে ফোনটা নিয়ে বলল, দিবা, তুই বড্ড বেয়াদব হয়েছিস। বলেই ফোন হাতে বারান্দায় চলে গেল। প্রভা ফোন কানে দিয়েই বলল, কি ব্যাপার, তুই রাত করে ফোন করেছিস? তা জনাব, এত রাতে ফোন করার কারণ? শুভ্র সোজাসুজি কথা না বাড়িয়ে নাম্বারটা চাইলো। প্রভা ওপাশ থেকে বলল, দাঁড়া, খুঁজে দিচ্ছি, ওয়েট কর। শুভ্র কান থেকে ফোনটা নামিয়ে বারান্দায় এলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ কানে ভাসছে। আসলে শুধু ঝুমঝুম শব্দই কানে ভাসছে না, সঙ্গে নুপুরের শব্দটাও আবারও কানে ভাসছে তার। শুভ্র বারান্দায় দাঁড়িয়ে সে শব্দ শুনছে। বৃষ্টির কয়েকটি বিন্দু এসে ভিড়েছে তার বাম গালে। কেন জানি আজ তার বৃষ্টি ভালো লাগছে। ভালো লাগার কারণ কি সেই নুপুরের আওয়াজ? সে আওয়াজ হঠাৎ আজ নেশার মতন তাকে গ্রাস করেছে। শুভ্র হাত দিয়ে কপালের চুলগুলো পিছনে সরিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো। ফোনটা রেখে দিয়েছে বারান্দার টোলটার উপর। ফোনটাও ভাইব্রেট করছে, কিন্তু শুভ্রের সেদিকে খেয়াল নেই। শুভ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে রুমে এলো। হঠাৎ তার ফোনের কথা মনে পড়লো। ফোনটা সে টুলে ফেলে এসেছে। ফোনটা হাতে নিয়ে অন করতেই দেখলো প্রভার মিস কল উঠে আছে। শুভ্র তোয়ালেটা এক পাশে রেখে হাত দিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করে প্রভাকে কল দিল। ফোন ধরে প্রভা রাগী গলায় বলল, ফোন রেখে কোথায় হারিয়ে গিয়েছিলি? তেমন কিছু না, তুই নাম্বার পেলি? হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল। ওপাশ থেকে বলল, হ্যাঁ, পেয়েছি। শুভ্র ফোন হাতে রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, ওকে, আমাকে ইনবক্স কর। কথাটা বলে শেষ করতেই অজস্র পানির ছিটে শুভ্রের মুখে এসে পড়ল। শুভ্র সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। সবিশেষ চুলের পানি মুছে বেরিয়েছে। এখন আবার শুভ্র চোখ বন্ধ থাকা অবস্থায় রাগে প্রভার কল কেটে দিল। তারপর চোখ খুলে তাকাতেই সামনে যাকে দেখলো, তাকে দেখে শুভ্র একটু অবাক হয়নি। এইসব কাজ একজনের দ্বারাই সম্ভব। বৃষ্টিতে ভেজার কারণে হিয়ার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তার তোয়ালেটা ভেজা, তাই মোহনা আপুর কাছে আরেকটা তোয়ালে চাইতে যাচ্ছিল। যাওয়ার পথে চুলগুলো পেছনে ফেলতেই যে পানির ছিটে শুভ্রের মুখে গিয়ে পড়বে কে জানতো। উফ, এই লোকের যা রাগ, আবার তার চুলগুলো না কেটে ফেলতে বলে। হিয়া ভীত চেহারায় শুভ্রের দিকে তাকিয়েছে। কি করবে সে? দৌড়ে পালাবে? কিন্তু পালানোর আগেই শুভ্র হিয়াকে টেনে এনে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দুপাশে হাত রাখলো। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। লোকটা সবকিছুতে এমন রেগে যায় কেন? মুখে সামান্য পানি পড়েছে, এতে এত রাগের কি আছে? শুভ্র নিজের রাগ সামলে শান্ত গলায় বলল, তোমার আর কোনো কাজ নেই আমাকে বিরক্ত করা ছাড়া, তাই না? বিরক্ত করারও একটা লিমিট থাকে। সারাদিন নুপুর পরে সারা বাড়িতে শব্দ করেও শান্তি পাওনি, তাই না? এখন আবার এইসব শুরু করেছ। শুরু করেছি, বেশ করেছি। দরকার হলে ঢাক ঢোল পিটিয়ে সারাদিন আপনার রুমের সামনে ঘুরে বেড়াবো, যত সব। ইস, কথাগুলো লোকটার মুখের উপর বলতে পারলে ভালো হয়। যা হবার হবে।
আমাকে কাঁচা গিলে ফেললে ফেলবে, আজ আমিও বলবো। সব সময় কেন শুনবো? দেখুন, আমি কিছু শুরু করিনি। আমার পাতায় আমি নুপুর পরে যেখানে খুশি হাঁটবো, আমার ইচ্ছে। আপনার এত সমস্যা কিসের? এত সমস্যা হলে কানে তুলো দিয়ে রাখুন। একটু থেমে থেমে বলল, কারণ শুভ্র চোয়াল শক্ত করে হিয়ার দিকে তাকিয়ে আছে। শুভ্র ভেবে পায় না, মাঝে মাঝে এই মেয়ে চুপ করে থাকে, একটা কথাও বলে না, আবার মাঝে মাঝে ট্রেনের মতো ছুটে আর থামে না। কিন্তু শুভ্রও কম যায় না। শুভ্র আস্তে আস্তে হিয়ার আরো কাছে আসতে থাকে। দূরত্ব কমে আশায় হিয়া একটা ঢোক গিলল। লোকটা এভাবে এগিয়ে আসছে কেন? কি করতে চায় সে? এইবার একদম কাছে চলে এসেছে শুভ্র। হিয়ার চোখের দিকে তাকিয়ে আছে সে। হিয়া চোখ নামিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। শুভ্রের এমন চাহনির সাথে সে পরিচিত নয়। শুভ্রের নিঃশ্বাস আশ্রে পড়ছে হিয়ার গলায়। সারা শরীর যেন শিউরে উঠল তার। বুকের ভেতরে ড্রাম বাজতে লাগলো। হিয়া কিছু বুঝে ওঠার আগেই শুভ্র টান মেরে হিয়ার ওড়নাটা নিজের হাতে নিয়ে নিতেই হিয়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। শুভ্র হিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলতেই নিঃশব্দে হাসলো। তারপর ওড়নাটা দিয়ে নিজের মুখের পানি মুছতে মুছতে বলল, আশা করছি নেক্সট টাইম থেকে চুলের পানি দিয়ে বন্যা ভাসানোর ইচ্ছা বা শখ কোনোটাই তোমার হবে না। শুভ্রের এমন উক্তিতে হিয়া পিটপিট করে চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল।